শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলাম না। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলাম না। তবে 5 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত আমার সঙ্গে পরামর্শ করে নেওয়া হয়েছিল। 9 দফা সহ অন্যান্য দফা আমার থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। গত 5 বছর ধরে সকল প্রোগ্রাম ও বয়ান আমার হাতে লেখা ছিল। আমি চ্যালেঞ্জগুলো পার করতে পারলে আপনারা অবশ্যই সব জানতে পারবেন। শনিবার সাম্প্রতিক কিছু অভিযোগ, প্রচারণা ও নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি একথা বলেছেন। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের মিডিয়া সেল অপপ্রচার করছে যে আমি ইসলামবাদী বা জঙ্গি রাজনীতির সঙ্গে, বিশেষ করে হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত ছিলাম। আমি এসবের সঙ্গে জড়িত ছিলাম না। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে হিজবুত তাহরিরের প্রতি আমার আনুগত্যের অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় বর্ণনাকে পরিবেশন করেছেন। আমি হিজবুত তাহরির এবং অন্য অগণতান্ত্রিক দলের আদর্শের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, আমি কখনো ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেইনি। বিশ্ববিদ্যালয়ের প্রথম তাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বাংলাদেশের জন্য তাদের আদর্শিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলাম না। আমি আক্ষরিক অর্থে কখনো শিবিরের ইসলাম গ্রহণ করিনি, কিন্তু ক্যাম্পাসে আমাকে ইসলাম ফোবিয়া এবং শিবির গ্যাংয়ের সম্মুখীন হতে হয়েছে। মাহফুজ আলম বলেন, আমি একজন মুমিন এবং একজন বাঙালি মুসলিম। আমি ইসলামবাদী বা ধর্মনিরপেক্ষতাবাদী মতাদর্শকে সমর্থন করি না। এই অঞ্চলে একটি সভ্যরূপে রূপান্তরিত রাষ্ট্র এবং সমবেদনা এবং দায়বদ্ধ আদর্শের উপর ভিত্তি করে একটি সমাজের জন্য আমার একটি ভীষণ আছে। নিপীড়িত বহুজনের ব্যক্তিগত ও যৌথ আকাঙ্ক্ষা নীতিতে অনুবাদ করার উপায় খুঁজে পাবে। ঢাকা হবে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সভ্যতার মিলন ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল, ইনশাল্লাহ। তিনি বলেন, আমি ইসলামাবাদ বা অন্য কোনো ধর্মীয় ও সাংস্কৃতিক অভিব্যক্তি বিরোধী নয়। আমি মনে করি সম্প্রদায় এবং তাদের সাংস্কৃতিক অভিব্যক্তি রাষ্ট্র গঠনে একটি সহ অস্তিত্বের স্থান খুঁজে পাওয়া উচিত। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রকল্প কোনো সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিব্যক্তির জন্য জায়গা সীমিত করা উচিত নয়, কিন্তু এই অভিব্যক্তিগুলো ফ্যাসিস্ট মতাদর্শের সঙ্গে এক করা উচিত নয়। আমি কঠোর অর্থে লালন ও মার্কস অনুসারী নয়, তাই ফরহাদ মাজহারের ইসলাম ও মার্কসবাদ ভার্সনের সদস্যতা করি না। লালনকে আমি বাংলার প্রাণ সন্ধানে অনুশীলন ও আচার আচরণ হিসেবে দেখি, এবং যতক্ষণ না পুঁজিবাদ অব্যাহত থাকবে ততক্ষণ মার্কস প্রাসঙ্গিক থাকবে। তবে বাংলা মুসলিমদের প্রশ্ন মূলত নদীমাতৃক ইসলাম ও বাংলার মুসলিম সম্প্রদায়ের কাঠামোর মধ্যে উল্লেখ ও আলোচনা করা উচিত। বাঙালি মুসলমানদের উচিত নিকৃষ্টতম জটিলতার বেড়িবাঁধ ভেঙে তাদের পূর্বপুরুষের বিশ্বচিন্তা বিশ্বজগতের ব্যাখ্যা করা। আমি কবর বা মাজার পূজারী নই। আমি বিভিন্ন তারিখে সুফি ও ওলামাদের পূজা করি। কৈশোরে ও পরে অনেক ওলামা ও পীরের সঙ্গে বসবাস ও যোগাযোগ করেছিলাম এবং এখনও তাদের সঙ্গে আমার একটি সংযোগ আছে। তারা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কবুল করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আবার আমি আপোস করা এবং ফ্যাসিবাদ সক্রিয় করা পছন্দ করি না। আমি ওই সকল সুফি ও আলেমদের ভালোবাসি যারা হকের পক্ষে কথা বলে, সত্য ও অধিকারের পক্ষে কথা বলে। আমার মনে হয় এই কবর ধ্বংসকারী সত্যি বাঙালি মুসলিম ও বাংলার সাধারণ আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক উত্তরাধিকারের বিরুদ্ধে। তিনি বলেন, ঐতিহাসিক সম্প্রদায় গঠন করে বাঙালি মুসলমানদের দক্ষিণ এশিয়ার উপালটন অর্থাৎ নিপীড়িত হিন্দু, বৌদ্ধ ও মুসলিম জনতার সঙ্গে জোটবদ্ধ করতে হবে। ইসলামোফোবিয়া, হিন্দুত্ব এবং ফ্যাসিবাদ দূর করার জন্য, যাতে সুফিবাদ ও ইসলামাবাদ সক্রিয় করে। আমরা অনেকেই দেখেছি যে ফ্যাসিস্ট বিরোধী ইসলাম ও মজিববাদ ও হিন্দুত্বের জীবনরেখা হয়ে উঠেছে। আমি আমার বাঙালি মুসলিম পূর্বপুরুষদের অনুসরণ করি, যারা ত্যাগ ও দূরদর্শিতার মাধ্যমে একটি সম্প্রদায় গঠন করেছেন। এই সম্প্রদায়ের এই অঞ্চলের একটি ন্যায্য অংশ থাকবে এবং তাদের দৃষ্টিভঙ্গিও শক্ত হবে। আমি ব্যাকডেটের জাতীয়তাবাদের বিরুদ্ধে। আমাদের নতুন ভাষা ও শব্দ বিজ্ঞান দরকার আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য, বাংলাদেশে এবং বাইরেও। শেষে তিনি লেখেন, আমার লেখাকে কষ্ট পেলে আমি মন থেকে ক্ষমা চাই। আমি তোমাদের সবাইকে নাগরিক হিসেবে, ভাই ও বোন হিসেবেও ভালোবাসি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ ও সমাজ স্থিতি ও ন্যায়পরায়ণতা। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ শনিবার বাণী দিয়েছেন তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো সে বাণীতে এসব কথা উল্লেখ করেছেন তিনি। তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সম্পর্কে এবং এর অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে আগ্রহ সৃষ্টির জন্য 2007 সাল থেকে প্রতি বছর 15 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর প্রচলিত একটি বিশেষ দিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের মর্মমূলে ছিল বহুদলীয় গণতন্ত্র, যার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। এই চিন্তা ও দর্শককে আপসহীন সংগ্রামে নিরবচ্ছিন্ন পথ চলার অগ্রগামী করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণ আকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছে। 1.5 শতক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে ছাত্র জনতা দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারের পতন ঘটে। তিনি আরও বলেন, এবছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য গভর্নেন্স ও সিটিজেন এঙ্গেজমেন্টের জন্য AI নেগেটিভ করা তথা সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা। এই থিম অত্যন্ত সময়োপযোগী। আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রযুক্তির উৎকর্ষতাকে অবশ্যই কাজে লাগাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার বাণীতে বলেন, বিগত 16 থেকে 17 বছর কোটি কোটি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। ভুয়া ভোটে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ভুয়া ভোটে দিয়ে নির্বাচন করা হয়েছে। দেশের কোটি কোটি ভোটার অর্থবহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। দেশের কয়েক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের চর্চা ও প্রয়োগ ছাড়াই একটি ভীতিকর ও কর্তৃত্ববাদী পরিবেশে গড়ে উঠেছে। অপশাসনে সংগঠিত স্বাধীনতা ও সৃজনশীলতা তথা মানবিক বিকাশ ও প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিন যাপন করতে হয়েছে। তরুণদের উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে নস্যাৎ করা হয়েছে। সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার জন্য আমাদের এখনো অনেক দূর এগোতে হবে, কারণ এখনো বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান। তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোনো বিকল্প নেই, কারণ গণতন্ত্র হচ্ছে সার্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। আমরা এ ধরনের একটা নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। তিনি বলেন, আর তাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ ও সামাজিক স্থিতিশীল ও ন্যায়পরায়ণতা।